যে সুবিধাগুলো পাচ্ছে না। লোকাল কর্পোরেট হাউসগুলো নিজস্ব উদ্যোগে যে সমস্ত হোটেল এবং তৈরি করছে তাদেরকে অনেক বেশি ডিউটি দিয়ে আমাদেরকে যেগুলো আনতে হচ্ছে, আমাদের সরকার ইচ্ছা করলেই পারে যে সেগুলোকে ডিউটি ফ্রি করে দিলে পরে আরো বেশি স্কোপ হতে পারে, হোটেল বাড়তে পারে এবং সেই সাথে কর্মসংস্থানও বেড়ে যাবে অটোমেটিক্যালি। আপনি যদি দেখেন বিশ্বের 87% দেশ তাদের সর্বোচ্চ 5টি ফরেন এক্সচেঞ্জ আর্নিং এর ক্ষেত্রে কিন্তু ট্যুরিজম এন্ড ট্রাভেল সেক্টর অন্যতম। বিশ্বের 37% দেশ এখনো কিন্তু আপনার মূল উপাদান হচ্ছে তাদের ট্যুরিজম থেকে আসে। সেক্ষেত্রে আমাদের এত সুন্দর সুযোগ থাকা সত্ত্বেও বিশ্বের মানচিত্রে আমাদের দেশটা এত সুন্দর একটা অবস্থানে থাকা সত্ত্বেও আমরা কিন্তু এই সমস্ত জায়গা থেকে পিছিয়ে আছি। তো আমি আশা করব যে সরকার এই সমস্ত বিষয়গুলোতে ভালোভাবে এখনই নজর দিবে। দিস ইজ দ্য রাইট টাইম টু ফোকাস about us and our natural beauty. জি, থ্যাংক ইউ মিস্টার তানভীর। আপনার সাথে কথা বলতে চাচ্ছি, সেম কথাটা আসলে আপনাকে আমি জিজ্ঞেস করবো যে আমাদের পর্যটনদের বা আমাদের ফরেন যে গেস্টগুলো আছেন এখানে আসেন, ওনাদেরকে আসলে আমরা আরেকটু সুব্যবস্থা করে দেওয়ার জন্য এবং এই জায়গাটাকে আরেকটু আকর্ষণীয় ওনাদের কাছে তুলে ধরার জন্য আমাদের আসলে আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? ধন্যবাদ সেভিনা আজকের অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য, এবং আপনার মাধ্যমে লা মেরিডিয়ান হোটেল পরিবারের পক্ষ থেকে সমগ্র দেশবাসী এবং ভ্রমণ পিপাসুদের জানাই আন্তরিক অভিনন্দন। যে আপনার কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, যেহেতু শাকিল ভাই অলরেডি বলেছে যে ইনভেস্টরদের বিষয়টা, আমি এক কথায় বলবো যে আমরা খুবই পজিটিভ। আপনি যদি ভিশন 2021 এর দিকে লক্ষ্য করেন, বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে ইন টার্মস অফ ট্যুরিজম ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা আসলে স্বাধীনতার পর থেকে যখনই আমাদের পর্যটন শিল্পের উন্নয়নের জন্য কাজ করে গিয়েছি, দেখা গেছে অনেক বাধা আমাদের অতিক্রম করতে হয়েছে, বাট সেই বাধাগুলো থেকে এখন আমরা অনেকটাই পজিটিভ। যদি আপনি অর্থনৈতিক মুক্তির দিকে লক্ষ্য করেন, সেক্ষেত্রে দেখবেন যে বাংলাদেশের জিডিপি আমরা অ্যাটলিস্ট এই বছরে আমরা 7.5% এর বেশি আমরা ফোকাস করছি। ট্যুরিজমের কন্ট্রিবিউশনটা কিন্তু আসলে এই মুহূর্তে ট্যুরিজমের কন্ট্রিবিউশন যদি বলেন, ইয়েস, এটা ভেরি লেস এট দিস মোমেন্ট। আপনি বলতে পারেন অনলি 2%, বাট এটা লাস্ট 2-3 ইয়ার্সে এটা ডাবল হয়েছে, 4.5% গ্রোথ আমরা আবার কিন্তু নেমে এসেছে। এখন এই মুহূর্তে আমাদের দেশের যে অবকাঠামো উন্নয়ন হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা দেশের ট্যুরিজমকে বিকাশ করার জন্য। দেখুন, আমরা এই মুহূর্তে আমাদের দেশে শুধুমাত্র শহর কেন্দ্রিক যে ইনফ্রাস্ট্রাকচার গুলো ডেভেলপ হচ্ছে, এখানে সিটি হোটেল ট্যুরিজমের ক্ষেত্রে একটা সেবা প্রদানকারী অর রেভিনিউ ড্রাইভার। সেই ক্ষেত্রে শহরে আমরা যে ধরনের হোটেল এবং আন্তর্জাতিক হসপিটালিটির যে অবস্থানগুলো লক্ষ্য করছি, সেখানে অনেক পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে ফর ট্যুরিস্ট, বাট সেটা হচ্ছে শুধুমাত্র ব্যবসায়িক কারণে যে সমস্ত ট্যুরিস্টরা বাংলাদেশে আসছে, কিন্তু আমাদের দেশে আরো অনেকগুলো সেক্টর আছে ট্যুরিজমের ক্ষেত্রে যেগুলো উন্নয়ন দরকার। আমি যদি আপনাকে জাস্ট পার্শ্ববর্তী দেশের কথা বলি, ইন্ডিয়ার কথাই বলি, বেশি দূরে যাওয়া লাগবে না, সেখানে আপনি দেখবেন বছরে অ্যাটলিস্ট মোর দেন 10 মিলিয়ন ট্যুরিস্ট সেখানে যাচ্ছে। সো আলটিমেটলি বাংলাদেশ থেকে যদি দেখেন যে অ্যারাউন্ড 10 লক্ষ লোক ইন্ডিয়াতে ট্যুরিস্ট করছে, পারপাসটা হচ্ছে কি দেখবেন মেডিকেল ট্যুরিজম হতে পারে, লেজার হতে পারে। সো আমাদের এই ক্ষেত্রে যে ইনস্টিটিউশনগুলো আছে, সেই ইনস্টিটিউশনগুলো সেই ধরনের পদক্ষেপ নিয়ে যে ট্যুরিজমগুলো আছে সেগুলোকে এমফাসিস করা উচিত। অ্যাট দ্য সেম টাইম ইনফ্রাস্ট্রাকচারের যে বিষয়টা, সেফটি সিকিউরিটির যে বিষয়টা, ট্যুরিজমের ক্ষেত্রে ট্যুরিস্টদের জন্য আস্থা অর্জন করার ক্ষেত্রে যে এনভায়রনমেন্টটা দরকার, সেটা এখন একটা মৌলিক বিষয় হয়ে দাঁড়িয়েছে ফর আস। আচ্ছা, কথা বলতে চাচ্ছি ইসমাত রশিদ চৌধুরী, যদিও এইচআরে আছেন আপনি, তারপরে যেহেতু হোটেল ইন্ডাস্ট্রির সাথে অনেকটা সময় আছেন, আপনি কিছু যদি আমাদের সাথে আইডিয়া শেয়ার করেন যে আসলে আমাদের ফরেন গেস্টদের জন্য একটু অ্যাট্রাকশনটা যেন আমরা সামনে আরো বাড়াতে পারি উইথ সিকিউরিটি, এটার জন্য আসলে হোটেলগুলো এই মুহূর্তে কি কি আলাদা পদক্ষেপ নিচ্ছে একটু আকর্ষণীয় করার জন্য এই হোটেল সেক্টরটাকে? থ্যাংক ইউ ভেরি মাচ মিস এরিনা। সিকিউরিটিটা আমাদের এখন হোটেল ইন্ডাস্ট্রির মেইন ফোকাস বলে আমি বলবো। অনেক কিছুই গেস্ট সার্ভিস থেকে স্টার্ট করে সবকিছুই আমাদের
প্রাধান্য পাচ্ছে, কিন্তু সিকিউরিটিটা অনেক বেশি ফোকাসড এখনকার যে সিচুয়েশন সেটার পরে। তো আমরা যেটা করি, আমাদের হোটেলে যেটা করেছি আমাই ঢাকাতে, যে আমাদের K9 ডগ আছে। যদি আপনি দেখেন যে বাংলাদেশ গভর্নমেন্টের পরে ডিবি অথবা র্যাবের পরে আমাই ঢাকা ইজ অনলি অর্গানাইজেশন যেখানে আপনি K9 ডগের ফ্যাসিলিটিসটা পাচ্ছেন। সো সেই এক্সটেন্ডে আমরা সিকিউরিটিটা এনশিওর করছি আমাদের গেস্টের এবং আমাদের যারা টিম মেম্বার আছেন তাদের জন্য। সো এটা হচ্ছে ওরা হচ্ছে ব্ল্যাক জার্মান শেফার্ড, স্পেশালি ট্রেন ফর বোম এক্সপ্লোসিভ। সো ওদের দেয়ার ডিউটি ডগ, সো ওরা কিন্তু অল টাইম ডিউটিতে থাকছে। এবং ওভাবে আমারই সিকিউরিটির কথা বললেন, আমি একটু জানতে চাচ্ছিলাম ওভারঅল সিকিউরিটি এখন কিরকম আছে হোটেলে? সো এটা আমি এক্সাম্পল দিতে বললাম যে সিমিলার ওয়েতে এটা বড় উদ্দেশ্যটা হচ্ছে যে কোন এক্সটেন্ডে আমরা সিকিউরিটি লেভেলটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, ইম্পর্টেন্স দিচ্ছি। সো এভাবে কিন্তু প্রত্যেকটা ধাপে যা আগে করা হতো তার থেকে আমরা অনেক বেশি এগিয়ে এসেছি, এবং প্রত্যেকটা স্টেপে স্টেপে আমাদের চেকিংও অনেক বেড়ে গেছে, এবং গেস্টের সিকিউরিটিটা ঊর্ধ্বে আমরা কোনো কিছু আপনি বলছেন এটাকে আসলে আমরা আকর্ষণীয় করার জন্য আমাদের হোটেল ওয়াহিদ আছে, আপনাদের সাথে ট্যুরিজম নিয়ে কথা বলছিলাম। শাকিল জগৎ, আপনার সাথে শুরু করতে চাচ্ছি আরো একবার। 25শে জুন ঢাকা ট্রিবিউন 2017 সালে একটা এরকম রিপোর্ট দিয়েছিল ছোট, যে অন্যান্য হোটেলের তুলনায় পর্যটকে আসলে কম দেখা গিয়েছে উন্নতি। মানে হোটেল বলতে যে ঢাকার হোটেলগুলোতেও অনেকটা অকুপেন্সি দেখা যায়, কিন্তু আমাদের যে চিটাগং, কক্সবাজার এগুলো আছে এতটা অকুপেন্সি এখনো দেখা যায় না বিভিন্ন কারণে। এরকম হঠাৎ করে হোটেল ব্যবসা নেমে যাওয়ার কি কারণ মনে হতে পারে আপনার? ট্রু, এটা এখন কিন্তু আমাদের জিডিপিতে এটা পরিলক্ষিত হচ্ছে যে হোটেল ইন্ডাস্ট্রিতে শুরুতে যেটা বলছিলেন মিস্টার তানভীর, যে একটা পর্যায়ে ছিল এটা 4 to 4.5% কন্ট্রিবিউশন ছিল, যেটা এখন কিন্তু 2 to 2.5% মতো আসছে। কিছু হচ্ছে যে পলিটিক্যাল আনরেস্ট ছিল, তখন যেভাবে আমাদের কাছ থেকে বিমুখ হয়ে গিয়েছিলেন বিদেশিরা, পর্যটকরা, যেমনি হলি বেকারি আর নাই বললাম ব্যাক ইন 2016, তখন তো পুরো দেশেই একটা হাহাকার অবস্থা ছিল। এখন যেটা ফিরে আসছে এর মধ্যেও কিছু কিছু বিষয় আছে যেখানে এখনো আমাদের কিছু দেশ আছে যাদের ট্রাভেলারদেরকে এখানে মুভ করতে নিষেধ করা হচ্ছে। ইউএসএ যেমনি আছে, জাপান এখনো আছে। যদিও এই ধারণাগুলো সবসময় সত্য নয়। বাংলাদেশ সরকার চেষ্টা করছেন, তারা প্রতিনিয়ত কাজ করছেন। সিকিউরিটি অ্যান্ড ল এনফোর্সমেন্ট টিম আমাদের সাথে খুব ক্লোজলি মনিটর করছে নিরাপত্তার বিষয়টা। এখন আমরা সর্বাধিকভাবে যেটাকে লক্ষ্য করছি, তারপরেও কিছু কিছু পর্যটক এখনো আমাদের দেশে আসা থেকে বিরত রয়েছে। দেখুন, আমাদের মূল কাস্টমার কারা যদি হোটেল ইন্ডাস্ট্রিতে বলে, যারা এখানে আছে মোস্টলি হচ্ছে গিয়ে যারা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে কাজ করছেন, যারা বিভিন্ন আরএমজিতে কাজ করছেন, যারা বায়ার্স আছেন, যারা রিটেলার থেকে আসছেন, তারা চায় যে দেশটাকে, আমাদের দেশে যখন নিরাপদ একটা অবস্থান, নিরাপদভাবে তারা সবকিছুই করতে পারবে, ইনভেস্টমেন্ট করতে পারবে, সেটাই তারা চায়। আমরা সরকার চেষ্টা করছে, তারা অনেকটাই সফল আমি বলবো, এবং সেই কারণে আস্তে আস্তে আমরা কিন্তু ফিরে আসছি আবার আগের জায়গায়। এবং আমি আশাবাদী যে চলতি বছর যদি অবস্থাটা এমনই থাকে, চলতি বছরই আমরা আবার জিডিপিতে আগের অবস্থানে চলে আসবো। ইট উইল কাম টু 4 to 5% ইনশাআল্লাহ। জি, আমি সোহাগ রশিদ চৌধুরী জানতে চাচ্ছিলাম যে যদিও হোটেল ইন্ডাস্ট্রিগুলো তুলনামূলকভাবে অনেক ভালো করছে, যদি আমরা বাইরের কান্ট্রির সাথে ধরি তাহলে হবে না, আমাদের সাথে যদি আমরা ওইভাবে ধরি তুলনামূলকভাবে অনেক ভালো করছে, কিন্তু জিডিপিতে কিন্তু খুব বেশি একটা কন্ট্রিবিউশন দেখা যায় না যেরকম দেখা যেত, যেটা মিস্টার শাকিলও বললেন। কি মনে হতে পারে এখানে আসলে জিডিপির কন্ট্রিবিউশনটা দেখানোর জন্য আমরা আসলে কি কি পদক্ষেপ সামনে নিতে পারি যেন এটা আরেকটু সামনে আমাদেরকে দেখাতে পারে যেন ইটস ডুইং রিয়েলি গুড? হ্যাঁ, যেরকম কয়েকদিন আগেই পর্যটনের একটা মিটিং ছিল, মিটিংয়ে আমরা দেখছিলাম যে বাংলাদেশের পর্যটনের যে এরিয়াগুলো আছে আমাদের হয়তোবা অনেকে জানা নেই, এরকম অনেক অনেক জায়গা আছে যেগুলো হয়তোবা কেউ জানেই না। তো ওই
এলাকাগুলোকে বা ওই টুরিস্ট স্পটগুলোকে যদি আমরা আইডেন্টিফাই তো করা হয়েছে অলরেডি, ফোকাস করা হয় ট্রান্সপোর্ট থেকে স্টার্ট করে আপনার ওখানে হোটেলের সুযোগ সুবিধা, তারপর হোটেল করতে দেওয়ার সুযোগ সুবিধা। যেরকম আমি যদি এক্সাম্পল দিতে চাই যে সিলেটে যদি আপনি দেখেন জাফলং খুব পপুলার একটা জায়গা, প্রচুর পর্যটকরা কিন্তু জাফলংয়ে যাচ্ছে, কিন্তু ওখানে যাওয়ার যে রাস্তাটা বা ওখানে যাওয়ার পর যে হোটেল, আমরা আসলে ফিরে এসেছি আলোচনায়। প্রিয় দর্শক, আবার ফিরে আসলাম লিটল টাটা বিচ সামনেতে কথা বলছিলাম পর্যটন খাত নিয়ে। মিস ফাদ, আপনি যেটা বলছেন ওটা শেষ করুন। হ্যাঁ, সিলেটের জাফলং এর কথা বলছিলাম যে ওখানে এত সুন্দর আমাদের এরিয়া আছে বা প্রচুর পর্যটন যায় ওখানে, পর্যটকরা যায় ওখানে, বাট অনেক সাফারিংস তাদের থাকে। ওখানে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, ওখানে যাওয়ার ব্যবস্থাটা নাই। ওরকম জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ওরকম কিন্তু অনেক জায়গা আছে আমাদের দেশে, অনেকগুলো ঝর্ণা আছে যেগুলো বাই নেম অনেকে জানে, বাট যাওয়ার কোনো অবস্থাই নাই। সো ওই জিনিসগুলোকে যদি একটু ফোকাস করা যায়, আমাদের গভর্নমেন্ট থেকে অনেক ইনিশিয়েটিভ অলরেডি নেওয়া হচ্ছে, এরকম যদি আরো একটু ফোকাস করে এই জায়গাগুলোকে চিহ্নিত করে ওগুলোকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া হয়, হোটেল করার অপরচুনিটিটা দেওয়া হয় ওখানে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। যেরকম ইতিমধ্যে আমরা দেখেছি যে কক্সবাজার বিমানবন্দরকে অলরেডি আন্তর্জাতিক করে দেওয়া হয়েছে। তো এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ, যাতে করে আমাদের কক্সবাজারের যে পর্যটকরা আছে এত হ্যাসেল না ফেস করে ডিরেক্টলি যেতে পারেন। সো কক্সবাজারেও কিন্তু আমাদের আগে থেকে অনেক বেশি বিদেশি পর্যটকরা আসছেন, সেটাকেই যদি আর একটু বেশি ফ্যাসিলিটিস দেওয়া হয় ইন টার্মস অফ সিকিউরিটি, ইন টার্মস অফ হোটেল, তারপর যাতায়াত ব্যবস্থাকে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটি বিষয়ের কথা বললেন মিস ফাদ রশিদ চৌধুরী। মিস্টার তানভীর, আপনার কাছে একই কথা নিয়ে আমি আবার ফিরে আসবো। যে প্রশ্নটি করছিলাম যে ট্যুরিজম ও পর্যটন সেবা একটি বড় অংশ জিডিপিতে একটা সময় রাখতো, কিন্তু এখন অনেকটা কমে গেছে। কমার কারণটা যদি একটু বলেন। উনি কিছু এরিয়া ফোকাস করেছে, আপনি কি বলবেন এই ব্যাপারে? ধন্যবাদ। প্রথমত আপনি বলেছেন কমে গিয়েছে। হ্যাঁ, অফকোর্স আমি দেখবো যে যদি ইয়ার টু কম্পেয়ার করি সেক্ষেত্রে কিছুটা ডিগ্রোথ আছে, বাট ওভারঅল দেখেন ট্যুরিজম একটি শিল্প এবং এটা একটা অনেক বড় একটা বিষয়। আমি এর আগেও বলেছি। আমি যে বিষয়টা বলতে চাই, আমরা এখন মাত্র একটা বিষয়ের উপর ফোকাস দিচ্ছি, যে ঢাকায় যে সিটি হোটেলগুলো আছে সেখানে ব্যবসায়িক কার্যক্রমের কারণে যারা ইনভেস্টর কিংবা যারা আমরা আরএমজি সেক্টর বলি, ডেভেলপমেন্ট সেক্টর বলি, পাওয়ার বলি, এই ধরনের পারপাসে যে সমস্ত অতিথিরা আসছেন তারাই মূলত আসছে। বাট এছাড়া আমাদের যে ব্যাপক বিস্তৃতি আছে ট্যুরিজমের, আপনি যদি দেখেন অ্যাটলিস্ট মোর দেন 90% ট্যুরিস্ট যারা শুধুমাত্র বিজনেস পারপাসে আসছে। বাট আমাদের দেশের আদার্স যে অপরচুনিটি গুলো আছে সেগুলো নিয়ে আসলে আমরা অনেক ডিসকাশন হয়েছে, অনেক প্ল্যানিংও হয়েছে। বাট আমি আসলে আশাবাদী, এজন্যই আশাবাদী। দেখুন, আমাদের দেশে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার গুলো গ্রো করছে, এগুলো আপনি ওভারনাইট আপনি সবকিছু পাবেন না। বাট বাংলাদেশ সরকার, বর্তমান সরকারের যে পদক্ষেপগুলো এখন লক্ষ্য করছি সেগুলো পজিটিভ সাইন। কারণ যখনই আপনার ইনফ্রাস্ট্রাকচার, এয়ারপোর্ট কনস্ট্রাকশন অর রেনোভেশন এবং সেই সাথে আমাদের যদি আমরা পর্যটন যে ফেমাস প্লেসগুলো আছে সেখানে যখন ইনফ্রাস্ট্রাকচার এবং যাতায়াতের এবং সেই সাথে সিকিউরিটি সুব্যবস্থাগুলো করব এবং তাদের জন্য যখন আমরা গঠনমূলক পরিবেশ তৈরি করতে পারবো, এবং অফকোর্স আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে ট্যুরিজমকে প্রচার এবং প্রকাশের জন্য আমাদের যে এখন ডিজিটালাইজের যুগে আমরা যে প্ল্যাটফর্মগুলো দরকার সেগুলোর ক্ষেত্রে আমাদের অনেক বেশি বিনিয়োগ দরকার, এবং সেগুলোকে টার্গেট অডিয়েন্সের কাছে রিচ করে আমাদের পণ্যের গুণগত মান এবং সেবাকে নিশ্চিত করে যদি আমরা প্রমোট করতে পারি, এবং সেই সাথে সেই পর্যটন সেবাগুলো পাওয়ার জন্য যেই ধরনের বিষয়গুলো জড়িত সেই বিষয়গুলোর দিকে যদি আমরা নজর দিয়ে। খুব ভালো একটি পয়েন্টে কথা বলেছেন মিস্টার তানভীর। আমরা ফিরে আসবো আবার। নীতি হচ্ছে একটি বিচ সংবাদে দেখছেন নিউজ 24। কথা বলছিলাম বাজেটে পর্যটন খাত নিয়ে। চলুন আবার শুরু করে দিই আমাদের আলোচনা। মিস্টার শাকিল জাওয়াদ, বাজেট আসছে সামনে, জুনের মধ্যে আমাদের বাজেটটা মোটামুটি চলে আসবে আমাদের হাতে। ট্যুরিজম বা পর্যটনের জন্য আমাদের আসলে কি ধরনের কন্ট্রিবিউশন আপনি এক্সপেক্ট করতে পারেন, বা ওই কন্ট্রিবিউশন আমাদের কি কি ডেভেলপমেন্ট সামনে
আমরা দেখতে পারি? থ্যাঙ্কস মিস শেরিনা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। সামনে যে বাজেটটা আসছে, আমি বলবো যে বিং এ representative of the largest domestic chain of the country, Bengal Group of Hotels এর এখন 3টা হোটেল আছে। We are planning to set up another 3 hotels by 2023. সো যেটা হচ্ছে যে আমি বলবো যে ব্যাংকগুলো যদি আমাদেরকে সহজ শর্তে আরো ঋণ দেওয়ার ব্যবস্থা করে, আমাদেরকে যদি যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট করতে হচ্ছে সেগুলো যদি ডিউটি ফ্রি হতে পারে, স্পেশালি হোটেল ইন্ডাস্ট্রিতে যেগুলোর প্রয়োজন আছে, কিছু লাইসেন্সিং এর ব্যাপার আছে, সেগুলো যদি আরো সহজতর করা যায়, তাহলে আমার মনে হয় যে নট অনলি ফ্রম লাইক অ্যাজ বেঙ্গল গ্রুপ, অন্যান্য আদার কর্পোরেট হাউসগুলো এগিয়ে আসবে এদেশে আরো হোটেল বাড়ানোর জন্য। নট অনলি ইন সিটির বাইরেও তারা যাবে। আসলে বেঙ্গল গ্রুপের ইচ্ছা আছে যে দেশের যত ট্যুরিজম প্লেসেস গুলো আছে, সিলেটে আমাদের খুবই আগ্রহ বেশ কিছু প্রপার্টি করার জন্য। আমরা অ্যাকচুয়ালি অপেক্ষায় আছি যে সরকারের পক্ষ থেকে আর কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারে। এটা হলে আমাদের জন্য খুবই সহজতর হবে। আশা করছেন যে সামনের বাজেটে ট্যুরিজমের জন্য আসলে একটি বড় অঙ্কের অ্যামাউন্ট হয়তো রাখা আমি সেটাই হবে। বলছিলাম যে বড় অঙ্কের বরাদ্দ যদি থাকে তাহলে আমাদের মতো লোকাল এন্টারপ্রেনিয়রদের জন্য আরো সহজতর হবে জিনিসটাকে বিকাশমান করার জন্য। জি, ধন্যবাদ মিস্টার তানভীর। একই বিষয়ে কথা বলবো, বাজেট আসছে সামনে, ট্যুরিজম খাতটাকে আসলে আমরা কিভাবে আর একটু ফ্লোরিশ করার জন্য কিছু সাহায্য বা কিছু কন্ট্রিবিউশন পেতে পারি, এবং এটার জন্য আসলে আমাদের সামনে আরো কি কি উন্নতি হতে পারে যদি এই ব্যাপারে একটু জানাতেন। আমি প্রথমত বলতে চাই যে দেখুন, এটা আসলে একার পক্ষে সম্ভব না, এটা গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর বোথ ওইটাই করতে হবে। আপনি যদি প্রাইভেট সেক্টরের কথা বলেন, হোটেল হিস্ট্রি কিংবা ট্যুরিজমের হিস্ট্রিতে এটা অনেক পজিটিভ সাইন বহন করছে। যেহেতু আমি ম্যারিয়ট ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করি, আমি যদি আমার কোম্পানির পার্সপেক্টিভ থেকে বলি, সেই ক্ষেত্রে আমি বলবো বর্তমান ঢাকা কিংবা বাংলাদেশ মার্কেটে উই আর হোল্ডিং দ্য ম্যাক্সিমাম মার্কেট শেয়ার, এবং সেই ক্ষেত্রে নতুন নতুন যে হোটেল ব্যবস্থাপনা আনার ক্ষেত্রে ম্যারিয়ট ইজ ভেরি মাচ পজিটিভ। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যারা ইনভেস্টর তারা সেই ক্ষেত্রে ম্যারিয়ট চেইনটাকেই সাধারণত প্রাধান্য দিচ্ছে। এট দ্য সেম টাইম আমি যখন পর্যটনের কথা বলবো, ডেফিনেটলি সেখানে ইনফ্রাস্ট্রাকচার, সিকিউরিটি, কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন এবং সেই ক্ষেত্রে যেই সমস্ত সেবার যে মানদণ্ডগুলো সেগুলোকে নিশ্চিত করতে হবে। এবং এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার এই বর্তমানে যেই বাজেটটি করতে যাবে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে মূলত ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে তাদের সর্বাত্মক ভূমিকাটা পালন করা উচিত। এবং অফকোর্স বাংলাদেশ সরকার যদি বলি ভিশন 2020 বা 21, সেই ক্ষেত্রে ওনারা এর মধ্যে অনেক প্রকল্প হাতে নিয়েছে এবং যেগুলো ট্যুরিজমের সাথে ইনডিরেক্টলি অনেক লিঙ্ক বহন করে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ঢাকার মার্কেটটাকে আরেকটু ফ্লারিশ করতে যাই, যদি পার্সপেক্টিভটা ট্যুরিস্টদেরকে যদি আমরা বোঝাতে যাই, সেক্ষেত্রে আমাদের যে ব্যবস্থাপনাগুলো করা দরকার সেটা মূলত হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন আরো বেশি ইনফ্রাস্ট্রাকচার গ্রো করা উচিত। আর যদি সিটির ক্ষেত্রে যদি বলি, সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব যে ফোকাসগুলো আছে সেখান থেকে যদি আমি ফোকাসগুলো দেখি, সেক্ষেত্রে আমরা যে ট্রেন্ডটা দেখছি এটা পজিটিভ ট্রেন্ড। একটা বছরে হয়তো ডিউ টু ইলেকশন এবং আদার্স কিছু টার্মস ছিল যেটার কারণে, এবং রিসেন্টলি কিছু সিকিউরিটি থ্রেট ছিল যার কারণে কিছুটা সংকীর্ণ হচ্ছে। বাট এটা আসলে একটা ন্যাশনাল ইস্যু। শুধুমাত্র আমরা সিকিউরিটিকে কেন্দ্র করেই যে বলতে ফোকাস করবো যে এটা একটা ব্যাপক পরিবর্তন হবে তা কিন্তু না। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের যে বাজার তৈরি হচ্ছে সেই বাজারের ক্ষেত্রে ইনভেস্টরদের কিংবা নতুন নতুন বিজনেসের সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনি যদি পাওয়ার সেক্টর নিয়ে কথা বলেন তাহলে দেখবেন মোর দেন 2000 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে এস্টাবলিশ হচ্ছে। এবং আপনি আশ্চর্যিত হবেন যে আমাদের দেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পেরও একটি প্ল্যান চলছে যেটার একটা ব্যাপক সম্ভাবনা বাংলাদেশে আছে। তো মূলত এই বিষয়গুলোকে যদি আমরা প্রাধান্য দিয়ে দেখি, সেক্ষেত্রে আমি খুবই পজিটিভ যে বাংলাদেশের আগামী দিনগুলোতে ট্যুরিস্টের, বিশেষ করে বিজনেস ট্যুরিস্ট বাড়বে। কিন্তু সামগ্রিক যদি জিডিপিতে কন্ট্রিবিউশনের কথা বলেন, সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য সেক্টরে যে ট্যুরিস্ট আছে সেই ট্যুরিস্টদের জন্য প্রয়োজনীয় এনভায়রনমেন্টগুলো ক্রিয়েট করতে হবে। সেটা যদি বাজেটে রেখে বর্তমান সরকার সেই পদক্ষেপগুলো সঠিক সময়ে করে, তাহলে আমি খুবই আশাবাদী যে আমরা আমাদের টার্গেট ডেস্টিনেশনে পৌঁছতে পারবো বলে আশা করি। জি, অনেক ধন্যবাদ মিস ফাদ। আপনি যদি কিছু বলার থাকে বাজেটের ব্যাপারে, যে ট্যুরিজমটাকে আরেকটু ফ্লোরিশ করার জন্য আমাদের বাজেটের ব্যাপারে যদি কিছু জানাতে চান। অবশ্যই আমাদের বাংলাদেশ সরকার প্রচুর
বিভিন্ন দিক থেকে আমাদের জন্য অনেক সহযোগিতা অলরেডি করেছেন। আমরা এক্সপেক্ট করবো এই বাজেটে যাতে আমাদের হয়তো বা ইনভেস্টমেন্টের দিক থেকে আরো বেশি ফোকাস করা হয় হোটেল ইন্ডাস্ট্রিটাতে, আরো বেশি সুযোগ সুবিধা করে দেওয়া হয় যাতে আরো নতুন নতুন হোটেল আসতে পারে, এবং যে হোটেলগুলো অলরেডি আসছে সেগুলোকে আরো বেশি সহযোগিতা করা হয় তাতে ওপেন হওয়ার জন্য। সো এই ফ্লোরটা যাতে ওপেন করে দেওয়া হয়, তাহলে একটা জিডিপিতে বড় অংশ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। জি, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল লিটল টাটা বিচ সংলাপের আয়োজন। আমি শাহেরা ওয়াহিদ আবারও আসবো নতুন কোনো আয়োজন নিয়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।